হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। 14 থেকে রাতের ট্রেন ধরে আমরা চলে এসেছি বারাণসীতে, আর বারাণসীতে আজকে আমাদের ফার্স্ট দিন। প্রথম দিন আমরা ঠিক করেছি যে আমরা সারনাথটা পুরোটা ঘুরবো, তারপর আমরা যাব গঙ্গার ঘাটে। আর যার জন্য আমি পরে এসেছিলাম শাড়ি। আমার শাড়ি পরা ছিল সব থেকে ভুল একটা ডিসিশন নেওয়া, কেননা হচ্ছে আমি যখন থেকে হোটেলের রুম থেকে বেরিয়েছি তারপর থেকে বৃষ্টি চালু হয়েই রয়েছে। মন্দিরে ঢোকার আগে পর্যন্ত এত বৃষ্টি হচ্ছিল যে আমরা মন্দিরের সামনেই দাঁড়িয়েছিলাম। এখন একটু কমেছে বলে ছাতা নিয়ে কোনো মতে এগোচ্ছি। আমরা প্রথমেই যে মন্দিরটাতে ঢুকেছি তার নাম হচ্ছে হোয়াইট থাই সারনাথ মন্দির। সারনাথের থাই মন্দিরের একটি গুরুত্বপূর্ণ হাইলাইট হলো দাঁড়ানো অবস্থায় বুদ্ধের 40 ফুট লম্বা মূর্তিটি। বৌদ্ধ মূর্তি দেখার আগে তার সামনে যে পদ্মে মোড়া জলাশয়টা রয়েছে তা দেখে একবার হলেও তোমাদের দাঁড়াতে হবে। এত রং বেরঙের পদ্ম ফুল ফুটে রয়েছে যা দেখে চোখ আটকাতে বাধ্য। আর এটি হচ্ছে সেই 40 ফুটের বুদ্ধ মূর্তিটি। জানো তো, এই মূর্তিটা বানাতে প্রায় 1 দশকেরও বেশি সময় লেগেছে। থাই মন্দির নামে জনপ্রিয় হিনায়না বুদ্ধ মন্দিরটি 1933 সালে থাই বিশিষ্ট ব্যক্তিরা তৈরি করেছিলেন। এই মন্দিরটিতে থাই নকশাও রয়েছে এবং এটি সবুজ বাগানের মধ্যে একটি সুন্দরভাবে অবস্থিত। এটি হচ্ছে মূল থাই মন্দিরটি। আর ঢোকার আগে এখানে একটা লাফিং বুদ্ধের মূর্তিও রয়েছে, আর ডান দিকে রয়েছে বুদ্ধের একটি আইন যা শিষ্যের কাছে একটি ধর্মোপদেশ প্রদান করে। তোমরা তো ভিডিওতে দেখতেই পেলে যে কিভাবে সারনাথ টেম্পলটা ঘুরতে ঘুরতে একদম জোরে বৃষ্টি চলে আসলো। সারনাথ টেম্পলের সামনে প্রায় আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু বৃষ্টি কমার নামই নিচ্ছিল না। তো যার জন্য ছাতা মাথায় করে আমরা চলে আসলাম মিউজিয়ামের সামনে। এই মিউজিয়ামটার নাম হচ্ছে সারনাথ মিউজিয়াম, কিন্তু আমরা মিউজিয়ামের ভেতরে ঢুকিনি কেননা ভীষণ জোরে বৃষ্টি পড়ছিল। মিউজিয়ামের সামনে দিয়ে প্রচুর দোকানপাট বসেছিল, আর এখানে বেশ সুন্দর সুন্দর বৌদ্ধ মূর্তি আরও নানান রকমের জিনিস পাওয়া যাচ্ছিল। আমরা যে দাঁড়িয়ে একটু দাম শুনবো বা জিনিসগুলো দেখবো সেটারও সময় হয়নি, কেননা আমরা তো পুরো ভিজে গেছি। আমি শাড়ি পরে গেছিলাম, লিটারেলি আমার শাড়ি পুরোটাই ভিজে গেছে। আমি অনেক এক্সপেকটেশন নিয়ে আজকে শাড়ি পরেছিলাম যে অনেক ভিডিও বা ছবি করব, যেহেতু এত সুন্দর একটা জায়গা, কিন্তু পুরোটাই মাটি হয়ে গেল। আমরা এখন যেখানটায় আছি তার নাম হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তো এর ভেতরে অনেক কিছু দেখার আছে, তো আমরা এখন ভেতরে ঢুকে যাব। আমরা ভেতরে ঢুকে পড়েছি, আর আমাদের এক একজনের 20 টাকা করে টিকিট লাগলো। আর টিকিটটা কিন্তু অবশ্যই অনলাইনেই কাটতে হবে। আমরা এখন যেখানটায় আছি এটি হচ্ছে সেই জায়গা যেখানে বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন। বোধগয়ার বন্ধুত্ব লাভের পর বৌদ্ধ সারনাথে এসেছিলেন এবং এখানেই তিনি তার ধর্মের চাকা চালু করার জন্য তার প্রথম বক্তব্য প্রচার করেছিলেন। এখানে দেখার আরও একটা বিশেষ জিনিস হচ্ছে এই অশোক পিলার। আমরা কিন্তু এখন সেই অশোক পিলারটাই দেখতে যাচ্ছি। অশোক স্তম্ভটা মিউজিয়ামের ভেতরে রাখা রয়েছে। আমাদের ভারতের জাতীয় প্রতীক হলো অশোক স্তম্ভ, আর এই অশোক স্তম্ভটা যেখান থেকে পাওয়া গেছে সেটা দেখা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার আমাদের কাছে। অশোক স্তম্ভটি 240 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। কথিত আছে যে স্মৃতিসৌধটি নির্মাণ শেষ হতে প্রায় 20 বছর লেগেছিল। সম্রাট অশোক বৌদ্ধ ধর্মের প্রচারের জন্য অশোক স্তম্ভ নির্মাণ করেছিলেন। স্তম্ভের প্রতিটি অংশই বৌদ্ধ ধর্মের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রতিনিধিত্ব করে, এবং অশোক স্তম্ভের সিংহরা শক্তি এবং শক্তির সাহস আভিজাত্যের প্রতিনিধিত্ব করে।
এখানে আরো কিছু জিনিস আছে যেগুলো সংরক্ষণ করে রাখা রয়েছে, আর এগুলো কিন্তু প্রত্যেকটাই কাঁচ দিয়ে ঢাকা রয়েছে। তোমরা যে ধ্বংসাবশেষগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আগে মনেস্ট্রি থাকতো বা এখানে অনেক মন্দিরও ছিল, যেগুলো এখন আর নেই। দূর থেকে যে স্তূপটা দেখা যাচ্ছে এর নাম হচ্ছে ধামেক স্তূপ। সারনাথের এই ধামেক স্তূপের তাৎপর্য হলো এটি সেই স্থানকে চিহ্নিত করে যেখানে ভগবান বৌদ্ধ বোধগয়া লাভের পর তার 5 শিষ্যকে ধর্মোপদেশ প্রচার করেছিলেন। এটি ভারতের সবচেয়ে বিশিষ্ট বৌদ্ধ কাঠামোগুলির মধ্যে একটি। বিশ্বজুড়ে বৌদ্ধ তীর্থযাত্রীরা পবিত্র স্তূপ প্রদক্ষিণ করতে এবং ভগবান বুদ্ধের উপাসনা করতে সারনাথে আসেন। বৌদ্ধ ধর্মের এই গুরুত্বপূর্ণ কেন্দ্রে বৌদ্ধ স্থাপত্য ও সংস্কৃতির আভাস পেতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যটকরাও সারনাথে ভিড় করেন। দূর থেকে দেখা যাচ্ছে একটা মনেস্ট্রি, কিন্তু আমরা ওই দিকটায় যেতে পারিনি। আমরা এখনই বেরিয়ে যাব। আরো অনেক মন্দির রয়েছে আশেপাশে, সেগুলোও ঘুরে দেখতে হবে। এখানে যেহেতু অনেক দেশের লোকজন আসে, তো এখানে দেখো নানান ভাষা এখানে লেখা রয়েছে, সংস্কৃত, চাইনিজ, তারপরে মালায়ালাম, প্রচুর ভাষা এখানটায় লেখা রয়েছে। এই পুরো জায়গাটার একটা ম্যাপও দেওয়া রয়েছে, তো তোমরা চাইলে এটা পজ করে একবার দেখে নিতে পারো। আমরা অশোকাপালির ভেতর থেকে বাইরে বেরিয়ে এসেছি। এরপর আশেপাশে অনেকগুলো মন্দির আছে, সেই মন্দিরগুলো আমরা এবার ঘুরে দেখব। আমরা প্রথমে যেই মন্দিরটাতে ঢুকলাম তার প্রথমেই রয়েছে একটা বড় গোল্ডেন কালারের মূর্তি, আর সেই মূর্তিটা হচ্ছে অনাগারিকা ধরমপালের, যিনি একজন শ্রীলঙ্কান রাইটার। মন্দিরের ভেতরে ঢোকার কোনো দরকার নেই, কেননা বাইরের থেকেই বুদ্ধদেবকে দেখা যাচ্ছে, তো যার জন্য আমরা বাইরে থেকে ঘুরেই চলে এসেছি। মন্দিরের সামনে এই জায়গাগুলোতে কিন্তু বেশ জমজমাট থাকে, কিন্তু আজকে যেহেতু বৃষ্টি হয়েছে তাই একদমই লোকজন নেই। এরপরে আমরা যে মন্দিরটাতে আসলাম তার নাম হচ্ছে মূলগন্ধা কুটির। আমরা এখনো পর্যন্ত যেসব মন্দিরগুলোতে ঘুরে দেখলাম তার ভেতরে ঢোকার জন্য কিন্তু কোনো রকম এন্ট্রি ফি লাগে না। এই মন্দিরটি অঙ্গকার ধর্মপাল দ্বারা নির্মিত হয়েছিল, যিনি মহাবোধি সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন এবং এখনও মহাবোধি সোসাইটির দ্বারাই রক্ষণাবেক্ষণ এবং পরিচালিত করা হয়। ভবনটা নিজেই খুব সুন্দর, আর মূলাগন্ধা কুটির বিরাহ পর্যটকদের জন্য সারনাথের অন্যতম সেরা আকর্ষণ হয়ে উঠেছে। বলা হয় যে পবিত্রতা সারা বিশ্ব থেকে ভক্তদের সাক্ষী এবং আশীর্বাদ চাইতে আকৃষ্ট করেছিল। আমরা দূর থেকে যে মন্দিরটা দেখতে পারছিলাম এটাই হচ্ছে সেই আসল মন্দিরটা। এবার সিঁড়িতে উঠে আমরা মেন মন্দিরের ভেতরে চলে যাব। মন্দিরটা বাইরে থেকে দেখতে তো ভীষণই সুন্দর। শুধু এই দুটো মন্দির না, এছাড়াও আরও অনেকগুলো মন্দির আছে, তো আমরা চেষ্টা করব মোটামুটি আশেপাশে যে কটা মন্দির আছে সবকটাই একবার করে ঘুরে যেতে। মন্দিরের ভেতরে ঢুকতেই তার পরিবেশটাই একদমই অন্যরকম, আর বুদ্ধদেবের মূর্তিটা দেখার মতো। এর ভেতরেই বুদ্ধদেব সম্পর্কে নানান রকমের বই, মূর্তি সেল করছিল, তো তোমরা যদি চাও তাহলে এখান থেকে কিছু জিনিস নিয়ে যেতে পারো। মূলগন্ধা কুটির মন্দিরের পাশেই রয়েছে একটা চাইনিজ বৌদ্ধ মন্দির, আর এই মন্দিরটাও ভীষণ সুন্দর। প্রত্যেকটা মন্দিরই রাস্তার পাশে রয়েছে, একটার থেকে আরেকটা মন্দিরের দূরত্ব ওই 1 থেকে 2 মিনিটের মতো। সারনাথে চীনা বৌদ্ধ মন্দিরটি 1939 সালে বেজিংয়ের মঠকর্তা তাইকাং ও পূর্ব এশিয়ার বৌদ্ধ সমিতির সভাপতি ফায়ানসু প্রতিষ্ঠা করেছিলেন। গেট এবং কম্পাউন্ড প্রাচীরটি 1952 সালে নির্মিত হয়েছিল। চাইনিজ মন্দিরের অভ্যন্তরে আপনি বিভিন্ন আকারের বিভিন্ন মূর্তি এবং দেওয়ালে ঝুলন্ত চীনা লণ্ঠনও দেখতে পাবে। মন্দিরের প্রতিটা দেওয়ালে চীনা কাজ করা রয়েছে, যা দেখতে ভীষণই সুন্দর লাগছে।
মন্দিরের ভেতরে ঢুকতেই সবার প্রথমে যেটা চোখে পড়বে এই সুন্দর একটা বৌদ্ধ মূর্তি, যা দেখতে ভীষণই সুন্দর। আমরা কেবলই ঢুকলাম আর তার একটু আগেই মনে হচ্ছে পুজোটা হয়ে গেছে, আর একটু আগে আসলে হয়তো পুজোটা পুরো দেখতে পেতাম। মন্দিরটি দেখাশোনা, পুজো পার্বণ সবকিছু উনিই করে, আর মন্দিরটাকে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে। এরপরে আমরা যেই মন্দিরটাতে চলে আসলাম সেটি হচ্ছে একটি জাপানিজ মন্দির। জাপানিজ মন্দির সারনাথের একটি অনন্যভাবে নির্মিত বৌদ্ধ তীর্থস্থান এবং ধর্মচক্র ইন্দো জাপানিজ বৌদ্ধ সংস্কৃতি সোসাইটি দ্বারা পরিচালিত হয়। জাপানি মন্দিরের আসল নাম হচ্ছে নিচিগাই সুদান হরিঞ্চি মন্দির, কিন্তু স্থানীয় গাইড এবং পর্যটকেরা এটিকে সাধারণত জাপানিজ টেম্পলই বলে থাকেন। মন্দিরের স্থাপত্য একটি সাধারণ জাপানিজ শৈলীতে, যার মধ্যে একটি দোতলা প্যাগোডাও রয়েছে। মন্দিরের মনোরম স্থাপত্যটি জাপানের কিয়োটোতে অবস্থিত বিশ্ববিখ্যাত জাপানিজ মন্দিরগুলোর কথা মনে করিয়ে দেয়। মূল মন্দিরের প্রবেশের ঠিক আগেই ডান পাশে একটি গাছের নিচে ভগবান বুদ্ধের মূর্তি রয়েছে, আর অন্যদিকে বাম দিকে শিলালিপি সহ একটি স্তম্ভ রয়েছে। এরপর আমরা যে মন্দিরটাতে আসলাম এটি হচ্ছে একটি তিব্বতিয়ান মন্দির, আর আজকের দিনের জন্য এটাই হচ্ছে আমাদের লাস্ট মন্দির ঘোরা। প্রথমে দূর থেকে দেখে ভেবেছিলাম যে মন্দিরটা হয়তো বন্ধ, কিন্তু না, দেখলাম ছোট্ট একটা দরজা মতো খোলা রয়েছে, তাই মন্দিরের ভেতরে ঢুকে পড়লাম। তিব্বতবাসীরা পালিয়ে আসা দালাই লামাকে আশ্রয় দেওয়ার জন্য ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ এটি তিব্বতের স্বাধীনতা সংগ্রামে যারা মারা গেছেন এবং যারা তিব্বতে নিপীড়ন চালিয়ে যাচ্ছেন তাদের সকলকে শ্রদ্ধা জানাতে বোঝায়। আমরা তো এসে দেখি যে মেন মন্দির অলরেডি বন্ধ হয়ে গেছে, আর এখানে এসে জানতে পারলাম যে এখানে পর্যটকেরা কিছু টাকার বিনিময়ে এখানে থাকার ব্যবস্থাও আছে। আজ বৃষ্টিটা না হলে হয়তো আমরা আরও ভালো করে ঘুরতে পারতাম, বাট এটাও আমাদের কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটা ভিডিওতে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।